We are starting live. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং গতদিনের পড়া পড়ে ক্লাসে উপস্থিত হয়েছো। আচ্ছা, আমাকে একটু জানিয়ে দাও যে সবকিছু দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা কেমন আছো জানিয়ে দাও। হ্যাঁ নয়ন, সুস্থ আছি। আচ্ছা, একটু বন্ধুদেরকে বলে দাও যে ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, আসো আমরা ক্লাস স্টার্ট করি। আচ্ছা, কয়জন ক্লাস করছে এটা ইম্পর্টেন্ট না, তোমরা কে কে ক্লাস করে উপকৃত হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি দেরি করব না, কারণ তোমাদের চারটা অনেকের আবার পড়া থাকবে। আচ্ছা, যারা এখন আছে তারা এখন ক্লাসটা দেখার জন্য ভালো করে খাতা কলম নিয়ে নাও, আর যারা পরে দেখো তাদের হিসাব আলাদা, পরে দেখে নিবা তোমরা। তো আসো, আমরা আলোচনা করছিলাম এক মহান কোণ ট্যান নিয়ে। আজকের ক্লাসটাও ছোট, পিচ্ছি পিচ্ছি ক্লাস, একটু মনোযোগ দিব সবাই। তো আমি ট্যান নিয়ে আর কয়েকটা অঙ্ক তো করাবো আজকের ক্লাসে। তো ট্যানের একটা অঙ্ক আমি লিখে ফেললাম এরকম যে 4n থিটা ইকুয়াল পাই হলে tan থিটা, tan 2 থিটা, tan 3 থিটা ডট 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 tan 2n minus 1 থিটা ইকুয়াল হোয়াট? খাতা কলম নাও ভাই, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট এবং মজার অঙ্ক। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে ফেলি। কয়জন লাইভ ক্লাস দেখছে এগুলা ভাববে না, যত কম তত তোমাদের জন্য ভালো, যারা পড়বে না তারা শিখবে না। আচ্ছা, তো এটা একটা অঙ্ক, আমি অঙ্কটা লিখেছি, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক মাঝে মধ্যে বুয়েটে আসে, এটা বুয়েটে আসেনি, এরপর যে অঙ্কটা করবো সেটা বুয়েটে আসছে। তো এই অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো আসল প্রথমে একটা জিনিস সম্পর্কে ধারণা নিই, সেটা হচ্ছে মিডিল টার্ম কি জিনিস। আমি এভাবে লিখলাম যে 1 2 3 4 ডট 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 ডট
এখানে লিখলাম হচ্ছে 9। ওকে, আচ্ছা ডট 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 মানে এর মধ্যে আছে, তো আসো আমি সবগুলো লিখে ফেলি। 1 * 2 * 3 * 4 * 5 * 6 * 7 * 8 * 9। আচ্ছা এবার আমি রিলেশন বিল্ড আপ করলাম। রিলেশন কিভাবে বিল্ড আপ করলাম? প্রথমটার সাথে শেষটা, হ্যাঁ মানে বিজোড়ের সাথে বিজোড়, তারপর দ্বিতীয়টার সাথে শেষের আগেরটা, তারপর তৃতীয়টার সাথে শেষের তৃতীয়টা, তারপর এই যে এদেরটা, তাই না? আচ্ছা দেখো 1 এবং 9 কিন্তু কাপল পেয়ার, 2 আর 8 কিন্তু কাপল, 3 আর 7 কিন্তু কাপল, 4 আর 6 কিন্তু কাপল, বাট এই যে 5 এটা সিঙ্গেল না, এই কিন্তু সিঙ্গেল। আচ্ছা দেখো তো 5 এর বাম পাশে 4টা উপাদান আছে, ডান পাশে কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে। তাহলে কোন একটা পদের আগে এবং পরে যদি সমান সংখ্যক পদ থাকে, কোন একটা পদের আগে এবং পরে যদি সমান সংখ্যক পদ থাকে, তাহলে সেটাকে বলা হবে মিডল টার্ম। হ্যাঁ, মধ্যপদ বা মিডল টার্ম, সেটাকে কি বলা হবে? মিডল টার্ম। তাহলে এটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদ বা মিডল টার্ম। মধ্যপদ বা মিডল টার্ম, ঠিক আছে? আচ্ছা তাহলে এই 5টা আসলে কি? সিঙ্গেল, আর এরা সবাই কি? মিঙ্গেল। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো এখানে মোট কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা। 9 কি বিজোড় না? বিজোড়। তাহলে বিজোড় সংখ্যক পদের মিডল টার্ম থাকে। হ্যাঁ, এখন যদি আমি জোড় সংখ্যক পদ নিতাম, এরকম নিতাম 1 * 2 * 3 * 4 * 5 * 6। আচ্ছা প্রথমটার সাথে আমি শেষটা কি করে দিলাম? পেয়ার করে দিলাম, পরেরটার সাথে আগেরটা, এইটার সাথে এটার। এবার কি কোনো মধ্যপদ আছে? এবার কিন্তু কোনো মধ্যপদ নাই। কেন নাই দেখো তো ভাই, এখানে পদ আছে কত সংখ্যক? জোড় সংখ্যক পদ 6, 1 2 3 4 5 6। তাহলে জোড় সংখ্যক পদের কোনো মধ্যপদ থাকে না, বাট বিজোড় সংখ্যক পদের কি থাকে? মধ্যপদ থাকে। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু বলে দাও। তাহলে মধ্যপদ কাদের থাকে ভাই? বিজোড় সংখ্যক পদের মধ্যপদ থাকে, আর জোড় সংখ্যক পদের মধ্যপদ থাকে না। ওকে, আচ্ছা এবার আমি যদি বলতাম তোমাকে যে এটা কি ধরনের সংখ্যা বলো তো, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এটা অবশ্যই একটা বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কারণ দেখো 2n একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা থেকে 1 কমে গেলে কি হয়ে যায়? বিজোড় সংখ্যা হয়ে যায়। তার মানে 2n - 1 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ঠিক আছে, একটা বিজোড় সংখ্যা। ওকে, আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখি তো অঙ্কটার দিকে তাকাই তো। এইটা আমার অঙ্ক, এইটা সমান প্রশ্ন করা হয়েছে কত ওয়াট, সেটার মান কত। তো দেখো একটা থিটা, দুইটা থিটা, তিনটা থিটা, ডট 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 আরো অনেক থিটা, শেষ পদটা দেওয়া আছে কত? 2n - 1 থিটা। আচ্ছা এবার n তো একটা আরবিটারি জিনিস, এটার মান অনেক কিছু হইতে পারে, 2 1 5 100 200 কোটি, অনেক কিছু হইতে পারে, অসীম ব্যতীত। তার মানে আমি এখানে কি আইডিয়া পেতে পারি? এই জিনিসটা তো আসলে বিজোড়, কারণ দেখো 2n - 1 এটা বিজোড় না, তাহলে এখানে বিজোড় সংখ্যক থিটা আছে। ঠিক আছে, তার মানে 1 2 3 এভাবে করতে করতে এখানে কতগুলো থিটা আছে? বিজোড় সংখ্যক থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আমি যে কাজটা করব, এটারে যে মাঝখানে ডট 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 দেওয়া, এর মধ্যে আরো কি কি উপাদান আছে সেগুলো একটু বের করব। ঠিক আছে, আচ্ছা তো এখানে তাহলে আমি এখানে বলে দিলাম, এখানে প্রথম পদটা কত? tan থিটা, দ্বিতীয় পদটা কত? tan 2 থিটা, তৃতীয় পদটা tan 3 থিটা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, tan 3 থিটার আগেরটা, ঠিক এর আগেরটা এটার থেকে কত কম? 1 কম। ঠিক এর আগেরটা এটার থেকে কত কম? 1 কম। তার মানে যদি আমি এইটার আগেরটা লিখতে চাই, এটার থেকে কত কম হবে? 1 কম। তার মানে আমি
যদি এখানে লিখি যে tan 2n minus 1 থিটা, তাহলে এর আগেরটা এর থেকে কত কম হবে? 1 কম। তাহলে সেটা 1 কম হলে কত? 2n minus 2 থিটা। এর আগেরটা এর থেকে কত কম? 1 কম। তাহলে সেটা কত? 2n minus 3 থিটা। আর মাঝখানে কি দিয়ে দিলাম? ডট 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 ডট। ঠিক আছে? দেখো অঙ্কটা আগে এরকম সিম্পল ছিল, সেটাকে আমি সুন্দর করে এক্সপ্রেস করছি। এতটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এতটুকু তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তাহলে এখন আমি কি জানি? আমি এখন জানি আমার রিলেশন বিল্ড আপ করতে হবে। কি করতে হবে? রিলেশন বিল্ড আপ করতে হবে। তো রিলেশন কার কার মাঝে দেখো তো? প্রথমটার সাথে শেষটার, তারপর এইটার সাথে এইটার, তারপর এইটার সাথে এইটার, মাঝখানে আরো আছে, মাঝখানে আরো আছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো তো এটা হচ্ছে পদ নাম্বার 1 আর এটা হচ্ছে পদ নাম্বার কত? 2n minus 1 নাম্বার পদ এটা। হ্যাঁ, তাহলে এখানে আমি এইভাবে লিখলাম। এবার এটা হচ্ছে আমার টার্ম নাম্বার 1, তাহলে টার্ম নাম্বার 1 ইনটু, আর ওইটা টার্ম নাম্বার কত? এটা টার্ম নাম্বার হচ্ছে 2n minus 1 টার্ম। ঠিক আছে? এটা কত নাম্বার টার্ম? 2n minus 1 নাম্বার টার্ম। এটা তো আসলে গুণ অবস্থায় আছে, কিন্তু আমি কাপল তৈরি করছি কার মাধ্যমে? প্রথমটা শেষটা, এটা আর এটা আর এটা আর এটা, কাপল। কাপলগুলোর গুণফল কত হয় সেটা আমি দেখতে পাচ্ছি। তাহলে প্রথম আর শেষটা কাপল করলাম, অর্থাৎ tan থিটা ইনটু tan 2n minus 1 থিটা। ওকে? আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করে ফেলি। এই থিটা দ্বারা ভেতরে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 2n থিটা মাইনাস থিটা। ওকে? আচ্ছা, এবার tan থিটা tan, আচ্ছা দেখো তো 2n থিটা শর্তটা দেখো তো, শর্তটা কি? শর্ত হচ্ছে 4n থিটা ইকুয়াল পাই। তাহলে এখানে আমি কি এই এটা 2 ইনটু 2n থিটা ইকুয়াল পাই লিখতে পারি না? পারি। এই 2 কে ওই পাশে পাঠাতে পারি না? পারি। 2n থিটা ইকুয়াল তাহলে কত লিখতে পারবো? পাই বাই 2। তাহলে শর্ত থেকে 2n থিটার মানটা আমি বের করে নিলাম। তাহলে 2n থিটার মানটা কত দেখো তো? পাই বাই 2। পাই বাই 2 মাইনাস কত আছে? থিটা। এবার কোঅর্ডিনেট ঘুরবো, কোঅর্ডিনেট ঘুরলে আমার অঙ্ক শেষ। তো এইটা তো আসলে tan থিটা, tan এর পাশে 90 আছে, তার মানে tan হয়ে যাবে কি? cot। এবার কোঅর্ডিনেট ঘুরে ফেলি, 90 ডিগ্রি পরিমাণ গেলাম, মাইনাসের জন্য দিক পরিবর্তন করলাম। থিটা কতটুকু জানি না, তাই অল্প একটু আসলাম। এটা সরকারি ঘর, সরকারি ঘরে ঢুকলে কি চিহ্ন হয়? প্লাস চিহ্ন হয়। আর ধরো 90 এর জন্য গেলাম, 90 মাইনাসের জন্য দিক পরিবর্তন করলাম, অবশিষ্ট কোণ কত? থিটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে tan থিটা, আর cot থিটা মানে কি বলতো? 1 বাই tan থিটা। তাহলে থিটা থিটা কেটে গেলে হয়ে গেল কত? কত? তার মানে আমি কি পেলাম? সেটা হচ্ছে টার্ম নাম্বার 1 অর্থাৎ প্রথম আর শেষ টার্মের গুণফলের ফলাফল কত? গুণের ফলাফল কত? 1। প্রথম আর শেষটার গুণের ফলাফল কত? 1। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার। আচ্ছা, এবার আমার আরো লাগবে, আমি এবার এইটা আর এইটা গুণ করে দেখব কত হয়। ঠিক আছে? এই দ্বিতীয়টা আর শেষের দ্বিতীয়টা, তাহলে এই দ্বিতীয়টা হচ্ছে এটা টার্ম নাম্বার 2 আর শেষেরটা টার্ম নাম্বার কত? এই যে দেখো 2n 2, এটা হচ্ছে 2n 2 নাম্বারটা। এই দুইটা টার্ম আমি এখন কি করব? গুণ করব। তাহলে এখানে লিখে টার্ম নাম্বার 2 হচ্ছে tan 2 থিটা, আর 2n 2 নাম্বার টার্ম হচ্ছে কত? tan 2n 2 ইনটু থিটা। এই থিটা দ্বারা ভিতরে গুণ করে দিব, তাহলে tan 2 থিটা tan 2n থিটা মাইনাস 2 থিটা। এখন দেখো 2n থিটা, এই যে 2n থিটার মান কত? পাই বাই 2। তাহলে এখানে বসিয়ে দিব, তাহলে tan 2 থিটা
tan এটার মান হচ্ছে π/2 - 2 থিটা। এই যে এইখান থেকে মানটা বসাই দিই। এবার আমি কি দেখতে পাচ্ছি ভাই, tan এর পাশে π/2, তাহলে tan কি হয়ে যাবে বলো তো, cot হয়ে যাবে। কোয়াড্রেন্ট ঘুরবো, সিমিলার জিনিস, 90 ডিগ্রি আসলাম, মাইনাসের জন্য দিক পরিবর্তন করলাম, কি থিটা 2 থিটা, তাহলে ওইটাই অবশিষ্ট থেকে গেল। এটা কোন ঘর, অল পজিটিভ ঘর, তাই এখানে কি চিহ্ন, পজিটিভ চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে tan 2 থিটা। আর আমরা কি জানি, এটা তো গুণ অবস্থায় আছে, cot মানে কি 1/tan 2 থিটা। এটা কেটে গেল, তাহলে পাইলাম কত, 1। তার মানে কি পাইলাম ভাই, দ্বিতীয় এবং শেষের দ্বিতীয়টা, এই দুটা পদের গুণফল কত, 1। ক্লিয়ার কিনা? আচ্ছা, নাহিদা জিজ্ঞেস করছে এই যে দেখো এখানে একটা শর্ত আছে, 4n থিটা ইকুয়াল পাই। আচ্ছা, 4 কে কি আমি এভাবে লিখতে পারি, 2 ইনটু 2n থিটা ইকুয়াল পাই। এইটু গুণ আছে এই পাশে গেলে ভাগ, তাহলে পাই কে 2 দ্বারা ভাগ হলো, আর 2n থিটা, তাহলে 2n থিটার মান কত, π/2। এই শর্ত থেকে মানটা বের করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে নাহিদা? আচ্ছা, আশা করি এটাও তুমি বুঝেছো, এটা গুণ এটাও বুঝেছো। আচ্ছা, ওকে, এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি কারণ আমার আরেকটা ক্যালকুলেশন লিখতে হবে। তো এবার আমি এই টার্ম আর এই টার্মটা নিব। এটা কত নম্বর টার্ম, এটা হচ্ছে টার্ম নাম্বার 3, এটা হচ্ছে টার্ম নাম্বার 3। আর এটা কত নম্বর টার্ম, দেখো 2n - 3 নাম্বার টার্ম, এটা হচ্ছে 2n - 3 নাম্বার টার্ম। এই দুইটা জিনিসের গুণ করব। ওকে, তাহলে দেখো আমার টার্ম নাম্বার 3 হচ্ছে tan 3 থিটা, আর এটা হচ্ছে tan 2n - 3 ইনটু থিটা। তাহলে এখানে tan 3 থিটা, এই থিটা দ্বারা ভেতরে গুণ করে দাও, তাহলে tan 2n থিটা - 3 থিটা। আর আমি কি পাইছি দেখো তো ভাই, 2n থিটা সমান কত, π/2, এখানে আছে না, তাহলে 2n থিটার পরিবর্তে আমি ওইখানে সেটা বসাবো। তাহলে tan 3 থিটা, এখানে tan 2n থিটা সমান কত, π/2, এটা বসিয়ে দিলাম, আর মাইনাস অবশিষ্ট কত, 3 থিটা। এখন এটা কোয়াড্রেন্ট ঘুরবো, 90 ডিগ্রি আসলাম, tan 3 থিটা। আচ্ছা, tan এর পাশে আছে 90 ডিগ্রি, তার মানে সেটা হয়ে যাবে কি, cot। তাহলে 90 ডিগ্রি আসলাম, মাইনাসের জন্য দিক পরিবর্তন করলাম, 3 থিটা, মানে এখানে অবশিষ্ট থাকলো, তাহলে অল পজিটিভ ঘরে, তাহলে এটা প্লাস চিহ্ন, আর এখানে অবশিষ্ট কত, 3 থিটা, একই কোয়াড্রেন্ট। এখন তুমি কি জানো, tan 3 থিটা ইনটু cot মানে কি, 1/tan 3 থিটা। এটা কেটে গেল, তাহলে কত, 1। তার মানে ভাই তুমি কি পাচ্ছো, সুরাইয়া মনি বলছে এতদিন ক্লাস করলাম ভাইয়া, একদিনও আমার কমেন্ট পড়লো না। আচ্ছা যাও, তোমার আফসোস পূরণ করে দেব। আসো, উল্টাপাল্টা কথা না বলি, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কি পাচ্ছো ভাই, তুমি কি পাচ্ছো দেখো তো, কি পাচ্ছো তুমি, সেটা হচ্ছে প্রথমটা আর শেষটার গুণফল 1, আবার দ্বিতীয়টা শেষের দ্বিতীয়টার গুণফল 1, আবার তৃতীয়টা শেষে তৃতীয়টার গুণফল 1। এইভাবে যতগুলা কাপল তৈরি করবা সবগুলার গুণফল কত হবে, 1। বাট এটা একটা বিজোড় সংখ্যা নয়, এটা একটা বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা মানে কি, এই কাপল গুলো থাকার পরেও একজন সিঙ্গেল আছে না, একজন সিঙ্গেল আছে, তাহলে মাঝখানে একজন কি আছে, সিঙ্গেল আছে, মানে একটা মিডিল টার্ম আছে। তোমরা কি শিখেছো, বিজোড় সংখ্যক পদ থাকলে তার একটা মিডিল টার্ম থাকে, তো ওই মিডিল টার্ম ব্যতীত অন্যান্য সবগুলা কি মিঙ্গেল, মানে ওরা পেয়ার, জোড়া, কিন্তু মাঝখানেরটা কি, সিঙ্গেল। তো আমরা দেখছি প্রত্যেক জোড়ার মান 1। এখন যদি আমি দেখতে পারি যে মিডিলে যে আছে, যে এটা সিঙ্গেল, তার মানটা কত, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এতগুলা জিনিসের গুণফল আমি কি সহজে বের করে ফেলবো। তাহলে আমি এখন দেখবো মিডিল টার্ম কিভাবে বের করে। এগুলা তো তোমরা লিখে ফেলছো, এগুলা তোমাদের আছে। এখন আমরা দেখবো মিডিল টার্ম কিভাবে বের করে। হ্যাঁ, তো মিডিল টার্ম বের করার একটা সহজ সূত্র তোমাদের লিখে দিই। মধ্যপদ বের করা বা মিডিল টার্ম বের করা, মিডিল টার্ম বের করার সূত্র হচ্ছে ফার্স্ট পদ
প্লাস লাস্ট পদ ভাগ 2। এটা হচ্ছে মিডল টার্ম বের করার। তো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পদ মানে হচ্ছে থিটা, কত থিটা। আচ্ছা, থিটার সাথে সহগ কত 1, তাহলে ফার্স্ট পদ হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট পদ হচ্ছে 2n 1 থিটা। থিটা নিব না, থিটার সহগ কত 2n 1, জাস্ট সংখ্যাগুলো নিব, হ্যাঁ, থিটা থিটা নিব না। ওকে, তাহলে এবার এটা ক্যালকুলেশন করি। 1 2n 1/2, এই 1 কাটা, তাহলে উপরে থাকে 2n, নিচে থাকে 2, 2 কেটে গেলে কত n। তার মানে এই যে এখানে অনেকগুলা পদ আছে, তার মধ্যে একজন সিঙ্গেল, সেই সিঙ্গেল ব্যক্তিটা কত নাম্বার পদ, n নাম্বার পদ। কত নাম্বার পদ, n নাম্বার পদ ব্যক্তিটা কি সিঙ্গেল। ঠিক আছে, n নাম্বার পদে যে আছে সে হচ্ছে সিঙ্গেল। এখন একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে যার অবস্থান সে কত থিটা, একটা থিটা। দ্বিতীয় নম্বরে যার অবস্থান সে কতটা থিটা, দুইটা থিটা। 3 নম্বরে অবস্থান যার সে কত নাম্বার থিটা, 3 নাম্বার থিটা। তাহলে n নম্বরে যার অবস্থান হবে সে কত থিটা হবে, n থিটা হবে। ভালো করে দেখো, যার 1 নম্বরের পজিশন সে একটা থিটা, যার 2 নম্বরের পজিশন সে দুইটা থিটা, যার 3 নম্বরের পজিশন সে তিনটা থিটা। তাহলে n নম্বরে যে মধ্যপদটা অবস্থান করছে, যে tan রিলেটেড, সে কতটা থিটা হবে, tan n থিটা। তাহলে এখানে আমি লিখব অতএব মিডল টার্মটা কত হবে, tan, কত নাম্বার পদে আছে, n নাম্বার, কারণ দেখো 1 নম্বরে থাকলে একটা থিটা, তাহলে tan n থিটা। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম। মানে এই সিঙ্গেল ব্যক্তিটাকে খোঁজার জন্য এত কষ্ট করলাম আমরা, হ্যাঁ। আচ্ছা, কে এই সিঙ্গেল, এই উজবুকটাকে বের করে ফেলছে, তাহলে tan n থিটা। ওকে, আচ্ছা দেখো তো, এইখান থেকে n থিটা রেখে 4 কে যদি এই পাশে পার করে দাও, n থিটা রেখে 4 কে যদি এই পাশে পার করে দাও, তাহলে n থিটা ইকুয়াল কত হবে ভাই বলো তো, π/4। তাহলে n থিটার পরিবর্তে এখানে আমি লিখব কত, tan π/4। tan π/4 মানে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত, 1। tan 45 ডিগ্রির মান কত, 1। তার মানে কি ভাই জানো, তার মানে হচ্ছে, আচ্ছা তার আগে বলো এটা বুঝে যাবে না। আচ্ছা বুঝেছে। তার মানে কি ভাই জানো, এখানে তো আসলে অনেকগুলা ট্যান আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথমটা আর শেষটার গুণফল 1, দ্বিতীয়টা আর আগের দ্বিতীয়টার গুণফল 1, তৃতীয়টা তার আগের গুণফল 1, তারপরে গুণফল 1, তারপরে গুণফল 1, এরকম করতে করতে যে মিডিলে আছে তার মানও কত, 1। তো এই যে এতগুলা 1 গুণ করলে আসলে কি হয়, 1ই হয়। ঠিক আছে, তার মানে আমি বলে দিতে পারবো এই জিনিসটা সমান কত, 1। অতএব তুমি ওইটুক অঙ্ক ওইভাবে এইটুক লেখার পর অতএব এটার মান tan থিটা, tan 2 থিটা, tan 3 থিটা tan 2n 1 থিটা ইকুয়াল 1। এটার মান কত, 1। ঠিক আছে, দেখো এটার মানই কিন্তু তোমার কাছে এসেছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুব সুন্দর একটা অঙ্ক। তো আমি একটা আরবিটারি জিনিস দিয়েছিলাম, n দিয়েছিলাম। এবার আমি একটা ছোট্ট করে দেব, একটা বুয়েটে অঙ্ক আসছিল 2010-11-তে, ওই অঙ্কটা দিব। ঠিক আছে, 2010-11 একটা অঙ্ক বুয়েটের, ওই অঙ্কটা দিই। আচ্ছা, বুয়েটের অঙ্কটা হলো, টোয়েন্টি থিটা ইকুয়াল পাই হলে, 20 থিটা ইকুয়াল পাই হলে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, ডট ডট ডট, cot 19 থিটা ইকুয়াল what? ঠিক আছে,
এত কষ্ট করে आंसर 1। আচ্ছা আসো, এটা আমাদের অঙ্ক। তো আমরা tan দিয়ে করেছি, এখন দিয়েছে cot দিয়ে বুয়েটে। ঠিক আছে, এটা বুয়েটের প্রশ্ন, এটা বুয়েট 10-11 প্রশ্ন, 10-11। তারপর অনেক জায়গায় এসেছে। হ্যাঁ, তো মানুষ বুয়েটটাই বেশি মনে রাখে, ওই জন্য এটা রাখলাম। তো আসলে এখানে একটু খেয়াল করি, এটা একটা থিটা, এটা তিনটা থিটা, এটা পাঁচটা থিটা। একের পর কিন্তু 2 হয়নি, 3 এর পর কিন্তু 4 হয়নি। তা আমি এক্স্যাক্টলি ঠাস করে বলে দিতে পারছি না যে এখানে বিজোড় সংখ্যক উপাদান আছে নাকি জোড় সংখ্যক। তাই আমি এটাকে এই সিকোয়েন্স অনুযায়ী ভেঙে ভেঙে লিখব। তাহলে সিকোয়েন্স অনুযায়ী যদি লিখি, cot থিটা আছে, তারপর cot 3 থিটা আছে, তারপর cot 5 থিটা আছে, তাহলে মাস্ট পরেরটা আরো 2 বেড়ে cot 7 থিটা হবে, তারপরেরটা আরো 2 বেড়ে 9 থিটা হবে। ঠিক আছে, তারপরেরটা আরো 2 বাড়বে, cot 11 থিটা হবে, তারপরেরটা cot 13 থিটা, cot 15 থিটা, cot 17 থিটা, cot 19 থিটা। আমি এটাকে ভেঙে ভেঙে লিখলাম। হ্যাঁ, ভেঙে ভেঙে লিখতে হবে। এখন আমি কি করব, আমি যেটা করব এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা প্রথম টার্ম, এটা দ্বিতীয় টার্ম, এটা তৃতীয় টার্ম, এটা চতুর্থ টার্ম, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম, এটা কি দশম। আচ্ছা, 10টা পদ আছে, 10টা পদ অবশ্যই জোড়, তাহলে কি এর কোনো মধ্যপদ থাকবে, এর কোনো সিঙ্গেল থাকবে, এর কোনো সিঙ্গেল থাকবে না। তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথম পদ আর শেষ পদের মধ্যে রিলেশন বিল্ড আপ করব। ঠিক আছে, আমরা যেভাবে শিখছি ওইভাবে রিলেশন বিল্ড আপ করব। পরীক্ষার খাতায় আবার দাগ দিয়ে দিও না, আমি বোঝার জন্য দিচ্ছি। তাহলে এখানে আমি কি লিখবো বলো তো, টার্ম নাম্বার 1, আর ওটা কত নাম্বার টার্ম, 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার। এটা হচ্ছে 10 নাম্বার টার্ম। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে ফেললাম কত, cot থিটা, cot 19 থিটা। এইটুকু আশা করি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, cot থিটা, cot 19 থিটা, দেখো তো এখান থেকে এখানে 20 থিটা সমান পাই, তাহলে 19 থিটা সমান পাই মাইনাস থিটা লেখা যাবে না? এখান থেকে একটা থিটা ওই পাশে পার করে দিলাম, তাহলে মাইনাস থিটা এই পাশে আসলে আবার 20 থিটাই হয়ে যাবে। তাহলে আমি কি করব, cot 19 থিটার পরিবর্তে কত লেখা যাবে দেখো তো এখন, পাই মাইনাস থিটা লেখা যাবে। যাবে কিনা? অবশ্যই যাবে। ঠিক আছে, এখন আমরা কি দেখতে পাচ্ছি, এটা তো cot থিটা থাকুক, cot এর পাশে পাই আছে মানে 180 হলে কিন্তু আর cot চেঞ্জ হবে না, কিন্তু 90 থাকলে, 90 ডিগ্রি থাকলে cot চেঞ্জ হয়ে কি হতো, tan হতো। তাহলে cot এর পাশে পাই, তাই cot লিখলাম। এবার এটা কোয়াড্রেন্ট ঘুরবো। হ্যাঁ ভাই, কোয়াড্রেন্ট ঘুরে ফেলি। এটা পাই পরিমাণ যাবে, পাই পরিমাণ মানে এইটুকু আসলো, আসার পর মাইনাস আছে, তার মানে দিক চেঞ্জ করে ফেললো। থিটা পরিমাণ, থিটা অ্যাকচুয়ালি জানেন, তাই অল্প একটু ধরলাম। তাহলে এই ঘরে আছে, এটা আসলে কার ঘর, এটা হচ্ছে সাইন কোসেকের ঘর। সাইন কোসেকের ঘরে cot ঢুকেছে, তাহলে এখানে একটা কি চিহ্ন দিতে হবে, মাইনাস, আর এটা গুণ আছে। হ্যাঁ, তাহলে পাই পরিমাণ আসলাম, মাইনাসের জন্য দিক পরিবর্তন করলাম, অবশিষ্ট কোণ কত, থিটা, রেখে দিলাম। তাহলে এখানে অবশিষ্ট থাকে কত, প্লাসে মাইনাসে মাইনাস cot স্কয়ার থিটা। আশা করি এইটুকু কারো কোনো প্রবলেম নাই, এইটুকু হয়ে গেছে। হ্যাঁ, এবার আসবো পরের টার্ম। তাহলে এইটা আর এইটা নিয়ে আমি ক্যালকুলেশন করব। এটা হচ্ছে টার্ম নাম্বার 2 আর ওইটা হচ্ছে টার্ম নাম্বার কত, 9। ওকে, আচ্ছা, তো টার্ম নাম্বার 2 কত আছে বলো তো, cot 3 থিটা, আর টার্ম নাম্বার 9 কত আছে, cot 17 থিটা। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা এখানে cot 3 থিটা রেখে দিলাম। আচ্ছা দেখো, cot 17 থিটা। আচ্ছা, এখানে 20টা থিটা আছে আমার হাতে, এখানে 20টা থিটা আছে। এখান থেকে 3টা থিটা যদি ওই পাশে পার করে দিই, তাহলে 17 থিটা সমান পাই মাইনাস 3 থিটা। এটা হবে 20টা থিটা থেকে, তাহলে 17 থিটার পরিবর্তে আমি কত লিখতে পারবো ভাই,
17 থিটার পরিবর্তে আমি লিখতে পারবো কত দেখো তো, পাই মাইনাস 3 থিটা। পারবো কিনা? একটু আগে যে কোঅর্ডিনেট বললাম এটাও সিমিলার জিনিস, তাহলে cot 3 থিটা, এটাও সিমিলার ক্যালকুলেশন, তাহলে মাইনাস cot 3 থিটা। এটাও cot মাইনাস cot স্কয়ার 3 থিটা। আশা করি এটাও বুঝেছো, ঠিক আছে। এবার কি করব, এই পদ আর এই পদ, এটা টার্ম নাম্বার 3 আর ওইটা টার্ম নাম্বার কত, 10 9 8, তাহলে টার্ম নাম্বার 3 টার্ম নাম্বার কত 8। আমি এখন ক্যালকুলেশন করব। টার্ম নাম্বার 3 কত দেখো তো ভাই, সেটা হচ্ছে cot 5 থিটা আর এটা হচ্ছে cot 15 থিটা। ওকে, তাহলে এবার এখানে লিখে ফেললাম cot 5 থিটা cot, আচ্ছা দেখো তো 15 থিটা, এখানে আছে আমার 20টা থিটা, এখানে আমার 20টা থিটা আছে। এখান থেকে যদি 5টা থিটা ওই পাশে পার করে দিই তাহলে 15 থিটা সমান পাই মাইনাস 5 থিটা হয়ে যাবে। তাহলে 15 থিটার পরিবর্তে আমি কত লিখতে পারবো, এখানে পাই মাইনাস 5 থিটা লিখতে পারবো। এইটা সিমিলার কোঅর্ডিনেট ঘোরা তুমি নিজেও পারবে এটা, তাহলে এটা হচ্ছে cot 5 থিটা, তাহলে এখানে মাইনাস cot 5 থিটা থাকবে, cot আর cot গুণ করলাম তাহলে মাইনাস cot স্কয়ার 5 থিটা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, সিমিলারলি এখন তোমাকে এইটা আর এইটা ক্যালকুলেশন করতে হবে। এটা কি তোমরা পারবা? এটা কি পারবা কিনা? না, শুধু ফার্স্ট টার্ম লিখলে হবে না, অন্তত 2-3টা করতে হবে। ফাইন, অন্তত 2-3টা, এই যে 2-3টা আমি করছি, মিনিমাম 3টা করবা, একটা মার্ক আছে, মার্কের বিষয় আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, এইটা আর এটা ক্যালকুলেশন করবা। এইটা আর এইটা যদি ক্যালকুলেশন করো তুমি এখন অনুরূপ ভাবে লিখতে পারবা, সিমিলারলি অনুরূপ ভাবে তুমি কি লিখতে পারবা, এটা হচ্ছে টার্ম নাম্বার 4 আর ওইটা হচ্ছে টার্ম নাম্বার কত 7, টার্ম নাম্বার 4 আর টার্ম নাম্বার 7। এখানে ছোট কোণ হচ্ছে 7 থিটা, দেখো সব সময় রিপ্রেজেন্ট করছে, এটা 19 থিটা এটা থিটা, দেখো 19 থিটা মানে চেঞ্জ হয়ে থিটা হয়ে গেছে। এটা হচ্ছে 17 থিটা, এটা হচ্ছে 3 থিটা, দেখো 17 থিটা চেঞ্জ হয়ে 3 থিটা হয়ে গেছে। এটা 15 থিটা, এটা হচ্ছে 5 থিটা, 15 থিটা চেঞ্জ হয়ে 5 থিটা হয়ে গেছে। তার মানে সবসময় ছোট ছোটটা কনভার্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে 13 থিটা, এটা হচ্ছে 7 থিটা, তাহলে এই দুইটার গুণফল চেঞ্জ হয়ে কত হবে, মাইনাস cot স্কয়ার 7 থিটা হবে। ও এইটা আর এইটা, এটা হচ্ছে 5 নাম্বার পদ আর এটা 6 নাম্বার পদ, তাহলে হচ্ছে টার্ম নাম্বার 5 ইনটু টার্ম নাম্বার 6, তাহলে এটা হচ্ছে 9 থিটা, এটা হচ্ছে 11 থিটা, অবশ্যই ছোটটা হবে, তাহলে মাইনাস cot স্কয়ার 9 থিটা হবে। ঠিক আছে, এতটুকু বুঝেছো কিনা? হ্যাঁ, সবাই বুঝেছে। তাহলে ভাই আমার কাছে ফলাফলগুলা কি কি, এটা একটা ফলাফল, এটা একটা ফলাফল, এটা একটা ফলাফল, এটা একটা ফলাফল, এটা একটা ফলাফল। তাহলে আমার এখানে মোট 10টা পদের 10টা পদ আছে, কিন্তু তাদের জোড়া করলে 5টা ফলাফল হয়, 5টা সংসার হয়, তাহলে সেই ফলাফল পেয়েছি। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে ফলাফলগুলো এখন আমি ক্যালকুলেট করব। এটা আমি মিশিয়ে দিলাম, তাহলে এখানে লিখবো অতএব প্রথমটা আর শেষটা গুণ করে পাইছি মাইনাস cot স্কয়ার থিটা, এইটা আর ওইটা গুণ করে পাইছি মাইনাস cot স্কয়ার 3 থিটা, এইটা আর ওইটা গুণ করে পাইছি মাইনাস cot স্কয়ার 5 থিটা, এইটা আর ওইটা গুণ করে পাইছি মাইনাস cot স্কয়ার 7 থিটা, এইটা আর এইটা গুণ করে পাইছি মাইনাস cot স্কয়ার 9 থিটা। এতটুকু পেয়েছি, 5টা ফলাফল পেয়েছি 10টা পদ থেকে। হ্যাঁ, এতটুকু বুঝেছি আমরা, আশা করি কোনো প্রবলেম নাই। এবার দেখো কি করা যায়, 3 1টা 2টা 3টা 4টা 5টা মাইনাস গুণ করলে একটা মাইনাসই হয়। এটা হচ্ছে cot স্কয়ার থিটা,
এটা হচ্ছে cot স্কয়ার 3 থিটা। ঠিক আছে, এবার আমার প্রয়োজনীয় শর্তটা কাজে লাগানোর চেষ্টা করব। আমার শর্তটা হচ্ছে 20 থিটা ইকুয়াল পাই। এটা দেখো 20 থিটা ইকুয়াল পাই। আচ্ছা এখানে 5 থিটা আছে, এটাকে কি আমি লিখতে পারবো না 4 ইনটু 5 থিটা ইকুয়াল পাই? তাহলে 4 ওই পাশে চলে গেলে 5 থিটা সমান কত লিখতে পারবো? পাই বাই 4। তাহলে 5 থিটা সমান পাই বাই 4, এই যে এই জায়গাটাতে বসাবো। তাহলে মাইনাস cot স্কয়ার 5 থিটা সমান কত লিখবো? পাই বাই 4। ওকে, আচ্ছা গেল, সরি এই মাইনাস গুলো তো সব গুণ করে দিছি। আচ্ছা এবার cot স্কয়ার 7 থিটা, এটা আমার শর্ত 20 থিটা ইকুয়াল পাই, এটা আমার শর্ত। আচ্ছা আমি যদি এখন 7 থিটা আনতে চাই কোনো ভাবে, আচ্ছা আমি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম, কত দ্বারা? 2 দ্বারা। তাহলে এটা হয়ে গেল 10 থিটা আর এটা হয়ে গেল পাই বাই 2। এটার 10টা থিটা আছে, এখান থেকে 3টা থিটা ওই পাশে পার করে দিলে 7 থিটা ইকুয়াল পাই বাই 2 মাইনাস 3 থিটা লেখা যায় কিনা? তার মানে 7 থিটার পরিবর্তে আমি কত লিখতে পারবো? এটা মনে দেখা যাচ্ছে না, একটু উপরে লিখি। আচ্ছা দেখো আমার শর্তটা 20 থিটা ইকুয়াল পাই, 2 দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে, তাহলে এটা হচ্ছে 10 থিটা ইকুয়াল পাই বাই 2। আচ্ছা এখানে 10টা থিটা, এখান থেকে 3টা থিটা যদি এই পাশে পার করে দিই তাহলে 7 থিটা ইকুয়াল পাই বাই 2 মাইনাস 3 থিটা হয় কিনা? তাহলে দেখো এই 7 থিটার পরিবর্তে আমি এটা লিখতে পারবো। তাহলে এখানে cot স্কয়ার পাই বাই 2 মাইনাস 3 থিটা করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এবার এখানে 9 থিটা, সিমিলার কাজ আমি এখান থেকে করব। 10টা থিটা, একটা থিটা ওই পাশে পার করে দিই, তাহলে 9 থিটা ইকুয়াল পাই বাই 2 মাইনাস কত হবে? থিটা। তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো cot স্কয়ার এটা সমান কত? পাই বাই 2 মাইনাস থিটা। আসলে আমি এটা কেন করলাম ভাই জানো? কারণ আমি কোণগুলোকে হোমোজিনিয়াস বানাইতে চাচ্ছি, একই কোণ। যেমন দেখো এটা থিটা, এটা কিন্তু থিটা এক হয়ে গেল, কিন্তু আগে এক ছিল না, এটা 9টা থিটা ছিল আর এটা একটা থিটা ছিল। এবার দেখো এটা হচ্ছে 3 থিটা, এটাও কিন্তু 3 থিটাতে রূপান্তর হয়ে গেছে, আগে কিন্তু ছিল না, এটা 3 থিটা ছিল, এটা কত থিটা ছিল? 7 থিটা। ফলে আমি ক্যালকুলেশন করতে পারছিলাম না, ক্যালকুলেশন করার কারণে আমি ক্যালকুলেশন করব বলে আমি কি করলাম বলতো? হোমোজিনিয়াস বানাই দিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে মাইনাস আছে থাকুক, এটা হচ্ছে cot স্কয়ার থিটা, এটা হচ্ছে cot স্কয়ার 3 থিটা, আর cot পাই বাই 4, cot 45 ডিগ্রির মান কত? 1, cot 45 ডিগ্রির মান 1, আর তার উপর কি আছে বলতো? স্কয়ার। এবার এটা কোয়াড্রেন্ট ঘুরবো। হ্যাঁ এটা কোয়াড্রেন্ট ঘুরে ফেলি, cot এর পাশে আছে পাই বাই 2, তার মানে সেটা অবশ্যই কি হয়ে যাবে? tan হয়ে যাবে। cot এর পাশে আছে পাই বাই 2, tan হয়ে গেল। ওকে, আচ্ছা এবার কোয়াড্রেন্ট ঘুরি, 90 ডিগ্রি গেল, দিয়ে মাইনাস আছে মানে দিক চেঞ্জ করে ফেললো, 3 থিটা মানে এই ঘর অল পজিটিভ ঘর, তাই এখানে পজিটিভ চিহ্ন। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি গেল, মাইনাসের জন্য দিক চেঞ্জ করলো, অবশিষ্ট কোণ কত বলতো? 3 থিটা। ওকে ভাই, আচ্ছা সিমিলারলি এটা সিমিলারলি কোয়াড্রেন্ট ঘুরো, এটা পাবা কি? tan স্কয়ার, কারণ cot এর পাশে পাই বাই 2 আছে, আর অবশিষ্ট কোণ কত? থিটা। ঠিক আছে, সিমিলারলি এটা আমরা করে ফেললাম। এবার দেখো তো ভাই, এবার দেখো তো এই cot মানে কি? 1 বাই tan স্কয়ার থিটা, এই cot মানে কি? 1 বাই tan স্কয়ার 3 থিটা, আর এখানে 1 এর উপর স্কয়ার মানে 1, আর এখানে আছে কত দেখো তো? tan স্কয়ার 3 থিটা, এখানে আছে tan স্কয়ার থিটা। আচ্ছা খেয়াল করে দেখো তো, এই tan স্কয়ার থিটা আউট, এই tan স্কয়ার থিটা, এই tan স্কয়ার থিটা আউট, তাহলে অনলি কি থাকে দেখো তো? -1। আর অঙ্কের आंसर কত? -1। ঠিক আছে, অঙ্কের आंसर -1। তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে অঙ্ক বুয়েটে পড়বে তার পরবর্তী বছরগুলোতে সেগুলো অন্যান্য ভার্সিটির জন্য একদম আদর্শ হয়ে যাবে। তো এই দুটো অঙ্ক, এই অঙ্কটা বুয়েটে পড়ার থেকে পর থেকে tan আর cot এর অঙ্ক বিভিন্ন ইউনিভার্সিটি বোর্ড পরীক্ষার জন্য আদর্শ হয়ে গেছে। কখনো রিটেনের জন্য আসে, কখনো এমসিকিউ এর জন্য আসে, এমসিকিউ এর জন্য সবথেকে বেশি আসে। তো এমসিকিউ এর জন্য এই অঙ্ক আসলে এত টাইম তো আমাদের হাতে নাই, এমসিকিউ এর জন্য তখন কি করব? এমসিকিউ এর জন্য একটা মনে রাখবা, tan এবং cot এর গুণোত্তর ধারা হলে, কি বললাম? tan এবং cot এর গুণোত্তর ধারা, দেখো এটা গুণ অবস্থায় আছে,
এবং ধারা আকারে একটার পর তিনটা, তিনটার পর পাঁচটা, পাঁচটার পর সাতটা, সাতটার পর নয়টা ট্যান এবং কটের গুণোত্তর ধারা হলে, তাহলে তুমি এটা সুন্দর করে লিখে রাখো, সেটা হচ্ছে ট্যান এবং কটের গুণোত্তর ধারা হলে ট্যান ও কটের গুণোত্তর ধারা হলে tan এর ফলাফল হবে অলওয়েজ +1 ও cot এর ফলাফল হবে অলওয়েজ -1। এইটা মনে রাখলে যে কোনো জায়গায় এই অঙ্ক, এখন তুমি এমসিকিউ 10 সেকেন্ড, tan এবং cot এর গুণোত্তর ধারা হলে tan এর ক্ষেত্রে হবে +1 आंसर আর cot এর ক্ষেত্রে হবে কি -1 आंसर। ওকে, ঠিক আছে। দেখো একটু মিলাও, এর আগের অঙ্ক সেটা কিসের ছিল? tan এর ছিল, সেটার आंसर কত ছিল? 1। আর এটা কিসের? cot এর, এটার आंसर কত হয়েছে? -1। তুমি এরকম বইয়ে যত অঙ্ক পাবা সবগুলোর आंसर এক হবে, ঠিক আছে? আচ্ছা, অভিজ্ঞতা থেকে বলতেছি, এই জিনিসটা মনে রাখবা, হয়ে যাবে। এখন আমি একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা করে ফেলতে হবে। হোমওয়ার্ক জমা, আজকে হোমওয়ার্ক জমা দেওয়ার কথা। যারা হোমওয়ার্ক জমা দিচ্ছে রেগুলার, তাদের আমার কাছে একটা লিস্ট থাকছে, আমি তাদেরকে যোগাযোগকরণ ক্লাস করতে দিব, নতুবা আমি ক্লাসে ঢুকতে দিব না। অযথাই তুমি তখন বুঝবা না, ক্লাসে ঢুকে কোনো লাভ নেই, ঠিক আছে? তাই যারা হোমওয়ার্ক দিচ্ছ শুধু তাদেরকে ক্লাস করতে দিব, এই কথাটা আমি পালন করব। তাহলে একটা হোমওয়ার্ক দিই তোমাদের, এই টাইপের একটা প্রশ্ন, সেটা হচ্ছে 28 থিটা ইকুয়াল পাই হলে, ছোট্ট একটা অঙ্ক দিই, tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা, tan 13 থিটা ইকুয়াল 1, প্রুভ ইট। যাও, এবারে এইভাবে বললাম। আর যদি তোমার পরীক্ষায় বলতে এটা সমান হোয়াট, এমসিকিউ তে চলে আসছে এত হলে এটা সমান হোয়াট, তুমি জানো tan মানে आंसर কত? 1, আর cot হলে आंसर কি হতো? -1। তো নাও, এটা সমান এত হলে এটার মান কত, এটা তোমরা বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? দেখছো এক অঙ্ক করতে কত সময়? অনলাইনে বেশি সময় লাগে, এই অঙ্কটা একটু সময় লাগে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝে ফেলছো সবাই, সবাই বুঝে গেছো। আচ্ছা, এবার আসো খুব ইন্টারেস্টিং একটা প্রবলেমে, খুব মজার অঙ্ক, খুব মজা, খুব মজার অঙ্ক। হ্যাঁ, খুব মজার একটা অঙ্ক করবো আমরা এখন। তার আগে একটা জিনিস শিখো, সেটা হচ্ছে সামেশন অফ a স্কয়ার। কথা যদি এটা থাকে তাহলে এটা সমান তুমি লিখবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, এইভাবে যতগুলো থাকবে। আর কোথাও যদি এরকম থাকে সামেশন অফ a, তাহলে এটা সমান বুঝবা তুমি a প্লাস b প্লাস c প্লাস d, এইভাবে যতগুলা, মানে প্রয়োজনীয় যতগুলো ততগুলা লিখবা তুমি, ঠিক আছে? তো এটা আসলে আমি এই চিহ্নগুলোর মিনিং, এগুলো কিভাবে কাজ করে, এগুলো আমি সেকেন্ড পার্টে বহুপদী অধ্যায়ে পড়াবো, এখন আসেনি, কিন্তু ত্রিকোণমিতিক কয়েক জায়গায় এই জিনিসগুলো আছে, এই কারণে বলে দিচ্ছি, ঠিক আছে? কোথাও যদি এরকম থাকে সামেশন অফ আলফা, তাহলে তুমি লিখবে এরকম আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, মানে এই রিলেটেড তুমি যে কটা জানো সে কটা লিখবা, ঠিক আছে? তাহলে এই জিনিসটার মিনিং হচ্ছে এরকম, এই জিনিসটার মিনিং হচ্ছে এরকম। যদি কোথাও এরকম থাকে সামেশন অফ ক এর উপর কিউ, তাহলে তুমি লিখবা ক কিউ, খ কিউ, গ কিউ, ঘ কিউ, এইভাবে যত কয়টা তুমি জানো এইভাবে লিখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সাইনের মিনিংটা অন্তত বুঝেছ। এবার আমরা একটা অঙ্ক করব, কিন্তু এরকম কোটি কোটি অঙ্ক দিলেও পারা যাবে। তো একটা অঙ্ক সাইন এবং কোসেকের মধ্যে একটা অঙ্ক দিই। একটা অঙ্ক দিলাম এরকম যে কোসেক a প্লাস কোসেক b কোসেক c ইকুয়াল 0 হলে
তোমাকে প্রুভ করতে হবে সামেশন অফ sin স্কয়ার a ইকুয়াল সামেশন অফ sin a হোল স্কয়ার। প্রুফ ইট। এই অঙ্ক, হ্যাঁ, cosec a cosec b cosec c ইকুয়াল 0 হলে এটা তোমাকে প্রুভ করতে হবে। তো তুমি লেফট হ্যান্ড সাইডটা আগে নিয়ে নাও। লেফট হ্যান্ড সাইডটা দেখো তো ভাই কি, সামেশন অফ sin স্কয়ার a। তাহলে এটা সমান তুমি কি লিখবা আসলে? আমি আগেই বলছি এটার উপর স্কয়ার, তার মানে a রিলেটেড তুমি মানে a কোন রিলেটেড যে কটা জানো সেই কটা লিখবা। তো a কোন রিলেটেড কয়টা জিনিস জানো? a জানো, b জানো, c জানো, তাহলে c পর্যন্ত লিখবা। তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা? sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c। আর তো অঙ্কের মধ্যে দেওয়া নাই, তুমি আর লিখবা না, তাই এতটুকু। এখন মনে করো এটা হচ্ছে a স্কয়ার, এটা b স্কয়ার, এটা c স্কয়ার। এতটুকু বুঝছি কিনা? এখন তুমি মনে করো এটা হচ্ছে a স্কয়ার, এটা b স্কয়ার, এটা c স্কয়ার। তোমার কি মনে আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ফর্মুলাটা কি তোমার মনে আছে? দেখো তো ফর্মুলাটা কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। সূত্রটা মনে আছে না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ফর্মুলা, এটা হচ্ছে সেই ফর্মুলা, ছোটবেলার ফর্মুলা। তাহলে এটা a স্কয়ার মনে করব, এটা b স্কয়ার, এটা c স্কয়ার মনে করব। কারণ দেখো কোন কিছুর উপর এভাবে স্কয়ার থাকলে আমি সেটাকে এইভাবে লিখতে পারি, এটার উপর স্কয়ার থাকলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এটার উপর স্কয়ার থাকলে আমি এইভাবে এটাকে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। তাহলে সেই অনুযায়ী আমি সূত্রে ফেলে দিই, তাহলে কি হবে? সূত্রে যদি ফেলি সেটা হচ্ছে sin, তাহলে এটা লিখব প্রথমে আমি, আচ্ছা প্রথমে লিখব a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমি কি সূত্রটা ঠিক লিখছিলাম? দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সূত্রটা কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে সঠিক সূত্র। যদি এটা লিখে রাখি তাহলে সঠিক লিখছিলাম। এটা আমরা সকলে জানি, এই অনুযায়ী বানাও। তাহলে এটা a, এটা b, এটা c, এর উপর হোল স্কয়ার লিখলাম। এবার সূত্রে মাইনাস এখানে 2, a বলতে এটা, b বলতে এটা। প্রথমে তো ab, তাহলে sin a sin b ab। এবার bc sin b sin c। এবার ca sin c sin a। দেখো তো, তাহলে এইটা থেকে আমি লাইন লিখতে পারি কিনা? অবশ্যই পারি। আচ্ছা, এবার এটা হচ্ছে sin a sin b sin c, তার মতো অপরিবর্তিত থেকে গেল। এবার এখান থেকে আমি sin a sin b sin c কমন নিলাম। এই গোটা লাইন থেকে কতটুকু কমন নিলাম? sin a sin b sin c। আচ্ছা কমন নিলাম। আচ্ছা দেখো তো, sin a sin b sin c যদি কমন নিই, এখান থেকে a আর b কমন গেছে, a আর b কমন গেছে, a আর b কমন গেছে, তাহলে অবশিষ্ট কত? c। কমন মানে কি? ভাগ। তাহলে 1/sin c, এখানে তো নাই তাই সেটা থেকে গেল। এখান থেকেও আমি এটা কমন নিছি, তাহলে এখানে b আর c আছে, তাহলে নাই কি? a। তাহলে এখানে a টা থেকে গেল। এখান থেকেও আমি a b c কমন নিয়েছি, তাহলে এখানে c আর a আছে, তাহলে নাই কি? b। তাহলে এখানে কমন মানে তো ভাগ। ওকে, আচ্ছা এবার দেখো এটা হচ্ছে sin a sin b sin c, তার মতো অপরিবর্তিত থেকে গেল। এটা 2 sin a sin b sin c। আচ্ছা দেখো তো, 1/sin c মানে কি? cosec c। 1/sin a মানে কি? cosec a। 1/sin b মানে কি? cosec b। ছোটবেলার ফর্মুলা। তাহলে এটা আসলে 1/sin a মানে cosec a, 1/sin b মানে cosec b, আর 1/sin c মানে cosec c। সাজিয়ে লিখলাম। এখন তুমি কি দেখতে পাচ্ছ ভাই? এই জিনিসটার মান দেওয়াই আছে 0। কত দেওয়া আছে? 0। তাহলে এই জিনিসটার মান হচ্ছে 0। 0 এর সাথে এটা গুণ করলে এটা টোটালি কত? 0। এটার সাথে 0 বিয়োগ করলে এটাই থাকে, এটাই থাকে। আচ্ছা এবার দেখো তো ভাই, এই জিনিসটা কি তোমার পরিচিত না? এইটাকে কি তুমি এভাবে লিখতে পারো না? sin a sin b sin c, এটাকে লিখতে পারো। তাহলে সামেশন অফ sin a লিখতে পারো, এটাকে তুমি এভাবে লিখতে পারো। তার উপর কি আছে? হোল স্কয়ার।
একটু আগে আমরা লেখা শিখছি সাইন অফ আলফা মানে কি, আলফা প্লাস বিটা প্লাস গামা, তার মানে এটা থাকলে এটা লিখতে পারি, তো সেটাই করছি। তো দেখো তো এইটা সমান এইটা প্রুভ হয়ে গেল না, দেখো তো এইটা সমান এটা প্রুভ হয়ে গেল, দেখো তাহলে এটা আসলে কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড খুব সহজ একটা অঙ্ক ভাই, খুব সহজ একটা অঙ্ক। এখন এরকম অনেকগুলা অঙ্ক বানানো যেতে পারে। এরকম দুইটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা একটু করে ফেলবা। আচ্ছা, হোমওয়ার্ক দুইটা একটু নিয়ে নাও সবাই। হোমওয়ার্ক হচ্ছে cot A plus cot B plus cot C equal 0 হলে summation of tan square A equals summation of tan A whole square। আর একটা হোমওয়ার্ক সেটা হচ্ছে sec A sec B sec C equal 0 হলে summation of cos square A summation of cos A whole square। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, প্রমাণে যদি সাইন থাকে তাহলে শর্তের মধ্যে তার উল্টা কোণ কোসেক থাকবে, প্রমাণে যদি ট্যান থাকে তাহলে শর্তে তার উল্টা কোণ কট থাকবে, প্রমাণে যদি cos থাকে তাহলে শর্তে তার উল্টা কোণ সেক থাকবে। ঠিক আছে, এইভাবে তাহলে একটা অঙ্ক করা মানে কয়টা অঙ্ক হয়ে যাওয়া। ঠিক আছে, খুব ছোট্ট একটা ক্লাস ছিল, এই ক্লাসটা এখন করে ফেলতে হবে সবাইকে। আর একটু পড়ানোর ইচ্ছা ছিল আজকে, তো যাই হোক, তোমাদের অনেকের আবার 4টায় অন্য জায়গায় ক্লাস আছে, তাই আজকে এই পর্যন্ত। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে ফেলো আর হোমওয়ার্কগুলো জমা দাও সবাই অফিসে এসে। বিকালে আমি অফিসে থাকছি, তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে সেক্ষেত্রে। তো ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।